সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত সান্ধ্যকালীন আলোচনা অনুষ্ঠান স্টেট লাইনে। দর্শক, কিছুক্ষণ আগেই অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল 105 রানে বড় ব্যবধানে জিতেছে এবং আফগানিস্তানকে হারিয়েছে এবং তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচে হারানোতে বাংলাদেশের সমস্ত দর্শক যারা রয়েছেন এবং দেশের বাইরে যারা দেখছেন, আমরা জিটিভির পক্ষ থেকে জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানাই। সেই সঙ্গে দর্শক যারা রয়েছেন, আপনাদের সাথে আমরা এই আনন্দের ভাগাভাগি থাকতে চাই। আর দর্শক, আমরা আলোচনায় যাব। আলোচনার বিষয়ে আজকে আপনারা নিশ্চয়ই জানেন যে জামায়াতের একজন নায়েবে আমির আব্দুল সুবহান তার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় হয়েছে এবং তার ফাঁসির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তো সেই বিষয়টি নিয়ে কথা বলবো। কামারুজ্জামানের আপিলের একটি রায় পূর্ণাঙ্গ কপি প্রকাশ পেয়েছে, সেই বিষয়গুলো থাকবে এবং সেই সঙ্গে জড়িয়ে আসলে আরো বিষয়গুলো থাকবে। তো পুরো অনুষ্ঠানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের জন্য ফোন খোলা থাকছে। আপনারা ইচ্ছে করলে আমাদের সঙ্গে টেলিফোনেও অংশ নিতে পারেন সংক্ষিপ্ত প্রশ্নের মাধ্যমে। আমি আলোচনা যাব, তবে তার আগে পরিচয় পর্ব শুরুতেই অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া আছেন, শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ ডিপার্টমেন্ট। আছেন ডক্টর মোহাম্মদ নুরুল আজহার, ভাইস চেয়ারম্যান জাতীয় পার্টি এবং শাহরিয়ার কবির, সভাপতি ঘাতক দালাল নির্মূল কমিটি। শাহরিয়ার কবির, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু আপনি অনেক বছর ধরে এই মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের জন্য আন্দোলন করে যাচ্ছেন এবং সোচ্চার রয়েছেন সবসময়। তো আজকে আরেকটি নতুন রায় আমরা পেলাম, সেই রায়ের প্রতিক্রিয়া দিয়ে আলোচনা শুরু করতে চাই। জামাতের নায়েবে আমির মাওলানা আব্দুল সুবহান, উনি 71 সালে জামাতের খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। আমরা 1993 সালে কবি সুফিয়া কামালের নেতৃত্বে যে জাতীয় গণতদন্ত কমিশন করেছিলাম, তা আমরা প্রথমে 16 জন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীকে বেছে নিয়েছিলাম যে যাদের বিরুদ্ধে আমরা মাঠ পর্যায়ে তদন্ত করব। ওই 16 জন শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধীর সর্বশেষ ব্যক্তি হচ্ছেন এই মাওলানা আব্দুল সুবহান। বাকিদের কিন্তু বিচার এ পর্যন্ত ট্রাইব্যুনালে হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে এই রায়টা খুবই প্রত্যাশিত ছিল, কারণ আমরা 93-94 সালে যখন সেখানে তদন্ত করতে গেছি পাবনাতে, ঘরে ঘরে আমরা শুনেছি সে তার যে 71-এর যে তার নৃশংসতার যে বিবরণ, কিভাবে গণহত্যার সঙ্গে সরাসরি নিজে যুক্ত ছিলেন, কিভাবে তার নির্দেশে পাকিস্তানি হানাদার বাহিনী গণহত্যা করেছে, এরকম বহু তথ্য প্রমাণ তখন আমরা পেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই এত বছর পর ট্রাইব্যুনালে যখন এই বিচার কার্যটি চলছিল, তখন আমরা লক্ষ্য করেছি যে তখনকার অনেক প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী যারা, তারা কিন্তু মারা গেছেন, তাদের সাক্ষ্য নেওয়া যায়নি। যদি তার বিচারটা আমরা আরো অনেক আগে শুরু করতে পারতাম, এই 71-এর অন্তত তার এলাকার সেই যে গণহত্যার ভয়াবহতা এবং ব্যাপকতা আরো অনেক বেশি মানুষ জানতে পারত। তারপরে যতটুকু হয়েছে, আপনার 6টা অ্যাকাউন্টে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমি মনে করি এতদিন পরে হলো 43 বছর পরে অন্তত পাবনার যারা সেই ভুক্তভোগী যারা তার গণহত্যা শিকার হয়েছিলেন, তারা তো বটেই, এবং 30 লক্ষ শহীদের পরিবার তো তারা একটা স্বস্তি বোধ করছেন, এবং এটাই প্রত্যাশিত ছিল এই রায়টা আমাদের। ডক্টর নুরুল আজহার, আপনার কাছে আসি। এই একই বিষয় আসলে রায়ের প্রতিক্রিয়া দিয়ে আলোচনা শুরু, তারপরে আমরা বিস্তারিত আলোচনা যাব। ধন্যবাদ আপনাকে। আজকে 21শে ফেব্রুয়ারি যারা ভাষা জন্য রক্তদান করেছে তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি। ব্যাপার হলো, স্যার যেটা বললেন যে 71 সালে বা কাছাকাছি সময় হলো, এখানে আমার একটা দ্বিমত আছে। যেমন নাৎসি বাহিনী, তাদের বিচার কিন্তু এখনো ধরপাকড়ের মধ্যে আছে। এবং আপনি দেখবেন বিশেষ করে আপনার সাউথ আমেরিকা কিছু এখনো পলাতক আছে, যদিও তারা বৃদ্ধ হয়ে গেছে বয়সে। কিছুদিন আগে দেখবেন হিটলারের এক সহযোগী ইটালিতে, এবং তার মাটিটা পর্যন্ত ওখানে দিতে দেওয়া হয়নি। পরবর্তী ইটালি সরকার গোপনে তার মাটি দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের কথা হইলো যে জিনিসটা আর একটু স্বচ্ছ, এবং তার সব ধরনের বাংলাদেশ সরকার কিন্তু সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। কিরকম? যেমন মনে করেন আপিলের সুযোগ আছে, তার এখানে মার্কস যাওয়ার সুযোগ আছে, সব ধরনের সুযোগ দেওয়া হয়েছে। এখানে কিন্তু মনে করেন একটা অপরাধী যে ধরনের কাজ করছে, একটা জঘন্যতম কাজ আমি মনে করি, আমার ব্যক্তিগত মতামত, আমি কোনো দলের পক্ষপাতিত্ব নিয়ে হবে না। আমি মনে করি যদি আমার মা নির্যাতিত, 30 লক্ষ লোক রক্তের বিনিময় এদের স্বাধীন হয়েছে, আমার যদি বাবা আজকে মৃত্যু, আমার জ্বলতো যে জিনিসটা। অনেকে যারা বলে যে এইটা না সেইটা, এই না সেই, বিভিন্ন কথাবার্তা, এটা বলতেই পারে তাদের, কিন্তু তাদের বোঝা উচিত যে তার ক্ষেত্রে যে তার বাবা হতো, আজকে যে সন্ত্রাসী লেলিহান চলতেছে দেশে, আজকে যদি আমার সন্তানটা সেখানে হইতো। আপনি দেখেন সিলেটে ছোট্ট একটা সিএনজি মাধ্যমে মহিলা তার বাচ্চা নিয়ে যেতেছিল, যে মাথাটা যে ক্ষত হয়েছে বাচ্চাটা, এই বাচ্চাটা কি আপনি মনে করেন বাঁচবে? তা আবার সেটা পেট্রোল বোমের আঘাত। দেখেন তার সাথে তার ছোট বোনটা ছিল 1 বছরের ছোট, সেটাও কাতরাইতেছে এখন সিলেট।
গতকাল ইদ্রিস মিয়া গভীর রাত্রে মারা গেছেন। তো এই যে হানাহানি আর প্রেশার এসে নিজের মধ্যে, নিজে কে কার উপরে থাকবে, কে কার জিদাজিদির পর্যায়ে যে চলে গেল আজকে রাজনীতিটা, তাহলে আমরা আজকে কার সাথে ফাইট করি? আপনি কি ব্রিটিশের সাথে করতেছি না করতেছি পাকিস্তানের সাথে? আমরা ভাইয়েরা করতেছি। আজকে আমাদের শহীদ মিনার, এই শহীদ দিনের, এই যে ভাষা দিনের যেই আজকে যে 21শে ফেব্রুয়ারির সামনে আসতেছে, এই যে ভাষা ব্যাপারে যারা শহীদ হয়েছেন, সেই শহীদ মিনার তৈরি করা হয়েছে কেন? পাকিস্তানিরা আমার ভাইরে নৃশংসভাবে হত্যা করার কারণেই আমরা শহীদ মিনার তৈরি। এখন ভাই যে ভাইরে নিধন করতেছে, এটার কি অবস্থা হবে? আপনি তাহলে চেতনার কথা বলছেন, আমরা চেতনার বিষয়ে আসবো একটু পরে। অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনার কাছে আসি। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব শুরুতেই অধ্যাপক সুবহান সাহেবের যে রায় হলো সেটিতে। আমি শাহরিয়ার ভাই যথার্থভাবেই বলছিলেন যে আজকে মাওলানা সোবহানের মানবতা বিরোধী অপরাধের বিচারের রায় আজকে প্রকাশিত হয়েছে। রায়টি কাঙ্ক্ষিতই ছিল যে সোবহানের মতো যারা 71 সালে এরকম যুদ্ধ অপরাধের সাথে লিপ্ত ছিলেন তাদের সর্বোচ্চ শাস্তি হবে, সেটি আজকে আদালত নিশ্চিত করেছে। এতে কোনো সন্দেহ নেই। আমারও শাহরিয়ার ভাইয়ের মতো একটু আক্ষেপ আছে যে আমাদের 43 বছর সময় লেগেছে যে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর ক্ষেত্রে। আরো অনেকেরই বিচার প্রক্রিয়া চলছে, হয়তো অচিরেই শেষ হবে। তো এখানে যে কয়েকটি বিষয়, যে তারা যে অপরাধ করেছে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি হয়েছে, কিন্তু পাশাপাশি এই যে রাজনীতিতে আজকে যে সন্ত্রাস সহিংসতা চলছে, এটির পিছনেও কিন্তু এই যে 43 বছর পরে যে বিচার প্রক্রিয়াটি শুরু হয়েছে, এটি বন্ধ করার একটা উদ্দেশ্য নিয়েও কিন্তু আজকে এই সন্ত্রাস সহিংসতাটা হচ্ছে। কেন? কারণ আপনি জানেন যে যারা আজকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো, তারা অনেক ধরনের প্রক্রিয়া অবলম্বন করেছে এই বিচারকে ব্যাহত করার জন্য। আন্তর্জাতিক লবিস্ট নিয়োগ করা থেকে শুরু করে এই বিচার প্রক্রিয়াকে যতভাবে কলঙ্কিত করা যায় সব ধরনের চেষ্টা করেছে। তো সেই চেষ্টার বিপরীতে দাঁড়িয়ে কিন্তু আজকে আইসিটি ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। তো এখন এই সরকার এই যে বিচার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আজকে সরকারেরও একটা সাফল্য আছে, যদি এটি আদালতের কর্মকাণ্ড, কিন্তু এই সরকার যদি ক্ষমতায় না থাকতো তাহলে হয়তো এই আদালতের প্রক্রিয়াই বন্ধ হয়ে যাবে। তো আজকে 43 দিন বোধহয় পড়লো আমরা যে অবরোধের বৃত্তে বন্দী হয়ে আছি। সেই অবরোধের এক ক্ষেত্রে যারা সন্ত্রাস সহিংসতা করছে তাদের মধ্যে একটা বড় অংশই কিন্তু এই যে মাওলানা সোবহানের যারা অনুসারী, তারা আজকে বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা সন্ত্রাস সহিংসতা করছে। উদ্দেশ্যটা কি? বিএনপির উদ্দেশ্য হচ্ছে এই সরকারকে ফেলে দিয়ে ক্ষমতায় যাওয়া, জামাতের উদ্দেশ্য হচ্ছে এই বিচার প্রক্রিয়াকে ব্যাহত করা, পাশাপাশি ক্ষমতার অংশীদার হওয়া। তো এরকম একটা প্রেক্ষাপটে মাওলানা সোবহানের রায়টা তাৎপর্যপূর্ণ, এবং পাশাপাশি আজকে আপনার বক্তব্যে এসছে যে মাওলানা কামরুজ্জামানের রায়ের পূর্ণাঙ্গ যে আদেশ সেটি প্রচারিত হয়েছে। তো আমার মনে হয় যে এটিরও প্রক্রিয়া সম্পন্ন করে কামরুজ্জামানের রায় বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাওয়া উচিত আমাদের। আপনার কাছে আবার আসছি জনাব শাহরিয়ার কবির। আসলে ডক্টর আজহার একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটি আমার মনে হয় যে আলোচনা করার প্রশ্ন রাখে। যে তিনি বলেছেন যে এই লোকগুলোর যে বিচার হয়ে যাচ্ছে, এটি তো হাতে গোনা কজন লোক, কিন্তু তারা যে চেতনা, তারা যে আদর্শ রেখে যাচ্ছেন বাংলাদেশের কিছু মানুষের মধ্যে। ডক্টর শফিউল আলম তিনি বলেছেন যে তাদের ভাবধারার লোকজন যারা বাংলাদেশে বিশ্বাস করে না বা বাংলাদেশের স্বাধীনতা চেতনায় বিশ্বাস করেন, এই যে তাদের যে চেতনা, তাদের চেতনাকে আমরা কিভাবে ধ্বংস করতে পারবো, বা এই বাংলাদেশ বিরোধী যে ভাবধারা সেটিকে আমরা কিভাবে প্রতিহত করতে পারবো? এটার আগে আমি আর একটা তথ্য দিতে চাই সোবহান সম্পর্কে। আপনাদের দর্শকদের অনেকেই হয়তো জানেন না, উনি 91-তে যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন তখন তিনি একটা পুস্তিকা বের করেছিলেন এবং খুব ঘটা করে সেখানে একটা ছবি ছেপেছিলেন এবং সেটাকে খুব বাহাদুরির কাজ মনে করেছেন। সেটা হচ্ছে আফগানিস্তানের তালেবানদের নেতার সঙ্গে তার ছবি, তিনি যে বৈঠক করছেন গুলবদিন হেকমতিয়ারের সঙ্গে, এটা তিনি ফলাও করে ছেপেছেন। তো এই তালেবান আল কায়দা এরা কারা? আজকে আইএস, যেটা এই যে গতকালকে পরশুদিন আপনারা দেখলেন যে কিভাবে 45 জনকে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করলো, আজকে যে পুড়িয়ে যেটা ওরা বললেন, এটা তো তারই ধারাবাহিকতা। আল কায়দা যা করছে, আইএস যা করছে, বাংলাদেশে জামাত তাই করছে। এবং এই বিচারটা যদি, যেটা আমি ওই জন্যই বললাম যে বঙ্গবন্ধুর হত্যার কাণ্ড তো এই বিচারটাকে বন্ধ করে দিয়েছিল, বঙ্গবন্ধু বিচারের উদ্যোগটা নিয়েছিলেন। বন্ধ করার ফলটা কি হয়েছে? আমার একটা ছবি বানিয়েছিলাম যে ওয়ার ক্রাইম 71, সেখানে আমেরিকার ইয়েল ইউনিভার্সিটির প্রফেসর বেন কির্নান বলছেন যে 71-এর গণহত্যাকারীদের বিচার হয়নি বলেই এই গণহত্যার সঙ্গে যুক্ত যারা পাকিস্তানি জেনারেলরা একদিকে, আরেকদিকে বাংলাদেশে জামাত ইসলামী, তারা এত শক্তি অর্জন করেছে। পাকিস্তানি জেনারেল তারা তো রাজনীতি, ক্ষমতা সবকিছু তারা নিয়ন্ত্রণ করছে এবং পরবর্তীকালে
তারা আল কায়দার জন্ম দিয়েছে। এবং একইভাবে বাংলাদেশে বলছে জামাতে ইসলামী এত শক্তিশালী হয়েছে, তারা পরবর্তীকালে ক্ষমতা শরিক হয়েছে এবং এখানে জঙ্গি মৌলবাদী সন্ত্রাসের জন্ম দিয়েছে। এটা আমার কথা না, একজন আমেরিকান গণহত্যা বিশেষজ্ঞ বলছেন। বেন কিরনান হচ্ছেন আজকে যে কম্বোডিয়াতে যে ট্রাইব্যুনাল হচ্ছে, সেই ট্রাইব্যুনালের প্রধান স্থপতি হচ্ছেন অধ্যাপক বেন কিরনান। বাংলাদেশের গণহত্যা নিয়েও তিনি প্রচুর লিখেছেন। এইটাই হচ্ছে যে গণহত্যার রাজনীতি। যে কোনো আপনি আপনার দর্শন যেটা মদদিবাদ যেটা বলা হচ্ছে, যে কোনো হত্যা, ধর্ষণ, সন্ত্রাস, সহিংসতা, নাশকতাকে আপনি ইসলামের নামে আপনি বৈধতা দিচ্ছেন, এটাই মদদি বলেছেন। এইটাই হচ্ছে মূল কথাটি, যে কারণে ৭২-এর সংবিধানে আমাদের এই রাজনীতিটাকে নিষিদ্ধ করা হয়েছিল এবং বঙ্গবন্ধুকে যে হত্যা করা হলো সেটা হচ্ছে ওই রাজনীতিটাকে প্রবর্তন করবার জন্য, সেই পাকিস্তান ফিরিয়ে আনবার জন্য। সেই প্রক্রিয়াটাই চলছে এখনকার। এটাকে যতই আপনি বলুন না কেন, যারা বলছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হচ্ছে, নির্বাচনের জন্য হচ্ছে, তত্ত্বাবধায়ক সরকার, এগুলো কিছুই না। জামাতের বদলা নিতে হবে, ৭১-এর পরাজয়ের প্রতিশোধ দিতে হবে। জামাত বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা মনোলিথিক মুসলিম রাষ্ট্র বানাবে, সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসী রাষ্ট্র বানাবে। বাংলাদেশ এই যে গত বছর আপনারা দেখেছেন 14 সালের পর একটা বছর যে কিভাবে এগিয়ে যাচ্ছিল, অর্থনীতি বলুন, সামাজিক অগ্রগতি, অর্থনৈতিক অগ্রগতি, সর্বক্ষেত্রে প্রতিবেশীদের আমরা ছাড়িয়ে যাচ্ছি, এমনকি পাকিস্তানকেও। তো এটা পাকিস্তান সহ্য করবে কেন, জামাত সহ্য করবে কেন? সেই কারণে ওই বদলা প্রতিশোধের জন্য বাংলাদেশকে ধ্বংস করতে হবে। আমরা সেই জন্য 23 বছর ধরে আমরা আন্দোলন করছি। এই যে সন্ত্রাসের যে রাজনীতি, যেটা যে মদদিবাদ বলছে জামাতের রাজনীতি, এই রাজনীতি যদি বাংলাদেশ থেকে আপনি নির্মূল করতে না পারেন, জামাত ইসলামীকে যদি দল হিসেবে কাজ করতে দেন, কখনো আপনি এই সন্ত্রাস বাংলাদেশ থেকে বন্ধ করতে পারবেন না। ডক্টর নুরুল আজহার, আপনি কি মনে করেন আসলে তিনি বললেন যে বাংলাদেশে এই ভাবধারার রাজনীতি বন্ধ করতে হবে, যদি না করা যায় তাহলে এই সন্ত্রাস, সহিংসতা এগুলো বন্ধ করা, আপনি তার সঙ্গে একমত কি? আমি অবশ্যই একমত। এবং আমি স্যারের সাথে আরেকটা জিনিস বলবো, স্যার যেটা বললেন যে মওদুদিবাদের ব্যাপারটা, যে তারা এটা ইসলামের দোহাই দেয়, ইসলামের কোরআনের সাংঘর্ষিক একটা কথাই দেয়। স্পষ্টভাবে আল্লাহ পাক বলছে, আমার একটা বলতে হয় এই আয়াতটা, যে আল্লাহ পাক স্পষ্ট বলছে, তুমি কোন ধর্মের তার খোদারে তুমি পর্যন্ত গালি দিবা না, তাহলে তোমার সামনে অথবা তোমার অজান্তে তোমার আল্লাহ পাক সে গালি দিবে। বিদায় হজে কি বলছে সেখানেই তার প্রমাণিত যে তুমি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি, যার যার ধর্ম তার তার পালন করতে দিবা। তাহলে এইখানে কেন আসবে ধর্মের ক্ষেত্রে? রাজনীতি করতেছো এক জিনিস, ধর্ম হলো এক জিনিস, কারণ ধর্ম সবার এবং রাজনীতি মুসলিমের মানুষের জন্য। আর স্যার যেটা বলছেন যে সন্দেহবাদ, আইএস এর কথা বলছেন, আমার মনে হয় না যে আমাদের দেশে আইএস এর ঘাঁটি আছে বা হইতেছে। এটা নির্মূল যদিও হয়ে থাকে, আমি ধরলাম হয়ে গেছে। আপনি জেনেভা ভিত্তিক একটা ফাউন্ডেশন আছে, তারা এই বছর মনে হয় $25 বিলিয়ন বাংলাদেশকে সাহায্য দিবে এই উগ্রবাদী, নাশকতা এবং জঙ্গিবাদ। এখন আপনার কি করতে হবে? আপনি এই যে আইন শৃঙ্খলা বাহিনীতে এটা দমন করতে পারেন। এটা দমন করতে হলে প্রথমে আপনি জনগণকে সম্পৃক্ত করতে হবে। আমরা 16.5 থেকে 17 কোটি লোক আছি এখানে। আপনি যদি 1% যদি ধরেন যে জঙ্গিবাদ বা উগ্রবাদ বা সরকার, তাহলে 16 লক্ষ হওয়ার কথা। 16 লক্ষ কি আছে? 16 লক্ষ হলে তো আমার মনে হয় প্রতিটা ঘরে ঘরে থাকার কথা, এরকম নাই। আর আমরা বাংলাদেশিরা, আমার মনে হয় যে মেজরিটি আমরা শান্তিপ্রিয় মানুষ, অল্পতে আমরা তুষ্ট, ডাল ভাত মাছ এই পর্যন্ত আমাদের বিশাল চাহিদাও নাই। মুসলিমের মানুষ এটা পৃথিবীর সব দেশে আছে, হয়তো আমাদের দেশে সংখ্যাটা একটু হয়তো বা বেশি হতে পারে, যে চাওয়া পাওয়াটা তার বেশি, অবৈধ উপার্জন, অবৈধ আয়, এই ধরনের চিন্তা ভাবনা, রাতারাতি ধনী বা ইয়ে হওয়া। কিন্তু প্রকৃতপক্ষে দেখেন আপনি এইটার জন্য রাজনীতিবিদদের কিন্তু বসতে হবে, এছাড়া কোনো বিকল্প নাই। এর জন্য হলো সংলাপ, সেটা হয়তো আপনি আগে করেন আর পরে করেন। এখন এই যে আজকে আমাদের কি হলো, আমরা বাংলাদেশি হওয়ার পরে, স্বাধীন দেশ হওয়ার পরে, এখন আপনি যদি বলেন যে ইসরায়েল আর প্যালেস্টাইনের ভিতরে তো সাংঘর্ষিক অবস্থায় যখন আপনি মিশর মধ্যস্থতা করছে, তা আমাদের তো এই অবস্থা না। আমরা তো দুইটা নেশন না, আমরা নেশন হিসাবে একটা। কেউ স্বাধীনতার বিরোধিতা করছে, যে রাজাকার আলবতর সারি বলুক যে 1% যদি হয় 16 লক্ষ 18 লক্ষ, এখন কি আছে বাংলাদেশে এরকম 18 লক্ষ লোক আছে রাজাকার আলবদর? না। যারা আছে তাদের আবার নিয়ে আসতে হবে আইনের আওতায়। আইনা যেভাবে বিচার হইতেছে সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে, এবং তাদের সুযোগ দিতে হবে যতদূর পর্যন্ত আপিল। সে তার এই যে ভাই একটা কথা বলছেন যে বিশেষ করে লবিস্ট যারা করছে, এটা কাসিম সাহেব সবচেয়ে বড় করছে, 100 কোটি টাকার উপরে সে দিয়েছে। কিন্তু এইখানে আজকে আমার দেশের মানুষ না খেয়ে মরতেছে, আমার দেশের টাকা তুই বিদেশে সে পাচার করে এই কাজটা করছে। এটা কত ধরনের দুঃখজনক, লজ্জাস্কর ব্যাপার। এটা কি? আবার আসবো, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, কোথাও যাবেন না, ছোট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন।